আমরা এখন পড়ব পোস্ট মডার্নিজম। পোস্ট মডার্নিজমকে জিওগ্রাফিক্যাল আসপেক্টে পড়ার চেষ্টা করব। পোস্ট মডার্নিজম, দেখো এখানে দুটো শব্দ আছে, পোস্ট অ্যান্ড মডার্নিজম। এই দুটো শব্দ একসঙ্গে করে এর অর্থ আমরা জানবো। পোস্ট মডার্নিজম কি? খুব সরল কথায় পোস্ট মডার্নিজম ইজ আ ফিলসফি। এই ফিলসফিটা কখন এলো চিন্তা জগতে, কখন পরিবর্তন, এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে কখন এটা এলো? ফিলসফি, ইটস আ ফিলসফি। ফিলসফিটা কখন এলো? বলছে পোস্ট মডার্নিজম ফার্স্ট এন্টার ইন দ্য ফিলসফিক্যাল লেক্সিকন ইন 1979। এর আগে কিন্তু এর অস্তিত্ব ছিল না তা নয়। থিওরিটিক্যালি প্রথম এই পোস্ট মডার্নিজম হচ্ছে একটা দর্শন বা ফিলসফি, যেটা ফিলসফিক্যাল লেক্সিকনে রাদার ফিলসফিক্যাল ডিকশনারিতে এই শব্দটার প্রথম প্রথাগতভাবে প্রকাশ ঘটলো 1979-এ। এর আগের উল্লেখ ছিল কিন্তু প্রথাগত উল্লেখ সেটা নয়। কার হাত ধরে বা কাদের চিন্তা দর্শনে এই পোস্ট মডার্নিজম চিন্তা জগতে ভীষণভাবে জায়গা করে নিল? না, ফ্রেঞ্চ স্কুল অফ থট। আমি এই কথাটা বারবার বলেছি, চিন্তা দর্শনের ক্ষেত্রে আধুনিক কালে গ্রিস ফ্রেঞ্চ অ্যান্ড জার্মানরা ভীষণভাবে অনেক ফিল্ডে, অনেক দিকে অনেক কিছু কন্ট্রিবিউট করেছে। ফ্রেঞ্চ স্কুল অফ থট, এটা ফ্রেঞ্চ স্কুল অফ থটের হাত ধরে ফিলসফির জগতে এন্ট্রি নেয়। যে ভদ্রলোকের হাত ধরে এর থিওরিটিক্যাল প্রকাশ, সেই ভদ্রলোকের নাম হলো ফ্রাঁসোয়া লেটর্ড। ফ্রাঁসোয়া লেটর্ড, এই ভদ্রলোকের হাত ধরে এটা প্রথম পোস্ট মডার্নিজম ফিলসফি বা চিন্তা জগতে এর প্রকাশ ঘটে। এবার পোস্ট মডার্নিজমের না হয় আরো অনেক প্রোপাউন্ডারের নাম, আরো অনেক সাপোর্টারের নাম আমরা পরে পরে জানবো। তো হোয়াট ইজ পোস্ট মডার্নিজম বুঝলাম, এটা ফিলসফি। এই ফিলসফিটা প্রথাগতভাবে 1979-এ এর প্রকাশ ঘটে। ফ্রেঞ্চ স্কুল অফ থটের হাত ধরে এর প্রকাশ ঘটে এবং ফ্রাঁসোয়া লোতাডের হাত ধরে এর প্রথম বহিঃপ্রকাশ। তো হোয়াট ইজ পোস্ট মডার্নিজম, এই চিন্তাধারাটাকে আমাদেরকে আগে বুঝতে হবে। দেখো আমি আগেই বলেছি পোস্ট মডার্নিজম হচ্ছে দুটি শব্দের সম্মিলিত ফল, দ্যাট ইজ পোস্ট অ্যান্ড মডার্নিজম। তাহলে আমরা যদি মডার্নিজমকে বুঝে থাকি এবং তার পোস্ট কথাটার মানে কি, তার পরবর্তী ধাপ, তাহলে আধুনিকতার পরবর্তী ধাপ বা আধুনিক কালের পরবর্তী কাল, দ্যাট ইজ দ্য এরা অফ পোস্ট মডার্নিজম। তো পোস্ট মডার্নিজম যখন আমরা বলবো বা বলার চেষ্টা করব, তাহলে আমি প্রথমে মডার্নিজম কথাটা বলি। আচ্ছা, মডার্নিজম, আচ্ছা মডার্ন অ্যান্ড মডার্নিজমের ভিতরে একটা পার্থক্য আছে। মডার্ন হচ্ছে অধুনা, এখন, কন্টেম্পোরারি, চলতি, দ্যাট ইজ মডার্ন। আর মডার্ন সম্পর্কে যে সাইকোলজি, যে ফিলসফি রিলেটেড, আধুনিক যুগ, আধুনিক সময়, আধুনিক কাল রিলেটেড যে ফিলসফি, তাকে বলছে মডার্নিজম। মডার্নিজম জিনিসটা কি না অধুনা। অধুনা মানে কি না কন্টেম্পোরারি, এখন যেটা চলছে, কন্টেম্পোরারি। ওকে, কন্টেম্পোরারি। তাহলে চলতি ধ্যান ধারণা থেকেও যে ধ্যান ধারণা, যে ফিলসফি, যে দর্শন আরেক ধাপ এগিয়ে, পোস্ট মানে কি পরবর্তীকাল, মানে কন্টেম্পোরারি মানে চলতি ধ্যান ধারণা। চলতি ধ্যান ধারণা মানে কি না উইথিন দ্য স্পেসিফিক টাইম ফ্রেম, এখনকার টাইম ফ্রেমে যে ধ্যান ধারণা, যে দর্শন, যে চিন্তা দর্শন, তার থেকেও যে এক ধাপ আগিয়ে, তাকে বলছি পোস্ট মডার্নিজম। তাহলে যে মডার্নিজম একটা চিন্তাধারা, সেটা থেকে যদি আরেক ধাপ এগিয়ে যায়, তাকে বলে পোস্ট মডার্নিজম। এখন প্রশ্ন আসবে, অধুনা কথাটা বললেই তো হবে না, তাহলে এই চিন্তাধারাটার বিকাশ কবে, মডার্নিজমের বিকাশ কবে? মডার্নিজমের বিকাশ স্টিল গোয়িং অন। এই মডার্নিজমের ভেতরে থাকতে থাকতে যে চিন্তা দর্শনটা মডার্নিজমকে ছাপিয়ে আগে চলে গেছে, সেটার নামই হচ্ছে পোস্ট মডার্নিজম। আমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তার মানে কি পোস্ট মডার্নিজমের জন্ম কবে হয় ঠিক জানি না, মডার্নিজমের জন্ম ঠিক কবে, কোন তারিখ ঠিক জানি না বা জানা সম্ভব নয়।
তো অনুমান করা যায় যে 19th সেঞ্চুরির যে ফার্স্ট হাফে এর কিন্তু জন্ম স্টার্ট হয়, যখন টেকনোলজি অ্যান্ড প্রযুক্তি অনেক বেশি পৃথিবীর মানুষের কাছে আসতে শুরু করে। তাহলে 19th সেঞ্চুরি থেকে আমার মডার্ন যুগের শুরু হয়। মডার্ন যুগ হচ্ছে অটোমেশনের যুগ, টেকনোলজির যুগ, আধুনিক কাল, তাই না? অটোমেশনের যুগ, টেকনোলজির যুগ, প্রযুক্তির যুগ, যাই বলো না কেন মোটামুটি ভাবে প্রযুক্তি দিয়ে ডিফাইন করা হয়। অ্যান্ড দেন 19th সেঞ্চুরি মানে 1910-15 সাল নাগাদ এর সূচনা হয়। অ্যান্ড স্টিল গোয়িং অন, আমরা এখনো সে প্রযুক্তির যুগে আছি। তাহলে মডার্নিজম জিনিসটা বোঝা গেল। এর থেকে যে এগিয়ে গেল সে হলো পোস্ট মডার্নিজম। তাহলে কিভাবে এগোলাম? সবাইকে একসঙ্গে এগোলাম, তাহলে তো মডার্নিজমের অর্থই থাকতো না, আমরা বলতাম উই আর ইন দ্য এরা অফ পোস্ট মডার্নিজম। তাহলে পোস্ট মডার্নিজম জিনিসটা কি? এটা তো গেল চিন্তা দর্শন বা ফিলসফি, যেটা মডার্নিজম বা আধুনিক কাল থেকেও অনেক বেশি আগিয়ে, তাকে বলা হচ্ছে পোস্ট মডার্নিজম। এই জিনিসটাকে থিওরিটিক্যালি ভালো বোঝা গেল না, আমরা এর এক্সাম্পলের হেল্প নেব। আমি একদম শুরুতেই বলেছি যে পোস্ট মডার্নিজম কিন্তু সাহিত্যের জগতে, শিল্পের জগতে, আর্টের জগতে, রাদার পেন্টিং অ্যান্ড ফাইন আর্টসের জগতে, ইভিন সাহিত্যে এর প্রথম প্রকাশ ঘটে। তারপর সেই ফিলসফিকে আমরা বিভিন্ন সোশ্যাল সায়েন্সের লোকেরা এবং অন্য অন্য সাইকোলজি, ফিলসফি, সোশিওলজি, হিস্ট্রি, বিভিন্ন ডিসিপ্লিনের লোকেরা আমরা ব্যবহার করে থাকি। তাহলে এটা কি? পোস্ট মডার্নিজম ইজ এ মুভমেন্ট। কিসের মুভমেন্ট? ইজ এ মুভমেন্ট দ্যাট ডিসক্রাইব দ্য সোশ্যাল, is a movement that describe the social, political, cultural and artistic practice. এটা কি না, এটা আফটার দ্য মডার্নিজম। ওকে, আফটার মডার্নিজম। What is postmodernism? Postmodernism is a movement. এটা একটা ফিলসফিক্যাল মুভমেন্ট, এটা একটা চিন্তা দর্শন, যে চিন্তা দর্শনটা ডেসক্রাইব করে কি কি? সোশ্যাল, পলিটিক্যাল, কালচারাল অ্যান্ড আর্টিস্টিক প্র্যাকটিস আফটার দ্য মডার্নিজম। এই আধুনিক যে কন্টেম্পোরারি জগতের রাজনৈতিক, সামাজিক, কালচারাল অ্যান্ড আর্টিস্টিক যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা থেকে এক ধাপ আরো এগিয়ে, দ্যাট ইজ দ্য পোস্ট মডার্নিজম। আমি বলেছি পোস্ট মডার্নিজমের প্রথম সূচনা হয় কিন্তু পেন্টিং বা ফাইন আর্টসের জগতে, দেন সাহিত্যে, লিঙ্গুইস্টিকে, ধ্বনিতত্ত্ব, ভাষাতত্ত্বের বিবর্তনে। আমি একটা উদাহরণ দিই। প্রথম এর বিকাশ ঘটে কিন্তু আর্ট, আর্কিটেকচার অ্যান্ড লিটারেচার। আমি একটা উদাহরণ দিই লিটারেচারের, যেটা সরল উদাহরণ, আমরা বাংলা ভাষায় যে উদাহরণটাকে বুঝতে পারবো, দেন এর কোর আইডিওলজিটা বুঝতে পারবো। ধরো আমাদের চলতি ধ্যান ধারণা কি না, চলতি ধ্যান ধারণা আমাদের কিরকম একটা অদ্ভুত ধ্যান ধারণা আছে, কিছু জিনিস ভালো, ভালোর উল্টো কি না মন্দ, কিছু জিনিস সাদা, তার উল্টো কি যে কালো। এই চিন্তাধারাটা কিন্তু আমাদের চলতি কন্টেম্পোরারি চিন্তাধারা। এই চিন্তাধারাটাকে যদি তুমি ব্যাখ্যা করো তাকে বলে জাক্সটাপোজ, জাস্ট অপোজিট, জাক্সটাপোজ চিন্তাধারা, পরস্পর বৈপরীত্য চিন্তাধারা। কিরকম? আমরা যদি বলি রামায়ণ একটি এপিক, রামায়ণ এপিকে কি আছে না, দুটো হিরো ক্যারেক্টার আছে, রাম অ্যান্ড রাবণ, দুটোই আর ক্যারেক্টার আছে। একটা কি না, স্ট্যান্ড ফর রাম, স্ট্যান্ড ফর গুড, আর রাবণ স্ট্যান্ড ফর ইভিল। ওকে, তাহলে রাম অ্যান্ড রাবণ বোথ আর দ্য টু এপিক ক্যারেক্টার। ওই এপিক ক্যারেক্টারটা অনেক দিন ধরে প্রবাহমান হতে হতে আমাদের সমাজ জীবনে, ভারতীয় সমাজ জীবনে, সাহিত্যে তার প্রভাব ফেলেছে। ইভেন আমরা রাম অ্যান্ড রাবণ স্টিল প্র্যাকটিস করি, গুড অ্যান্ড ব্যাড, সাদা অ্যান্ড কালো, মানে এই পার্সপেক্টিভে। দ্যাট কনসেপ্ট ইজ দ্য মডার্নিজম কনসেপ্ট। মডার্নিজম কনসেপ্ট কিন্তু খুব বেশি ভ্যালু এডেড, খুব বেশি মূল্যায়ন স্পেসিফিক, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক, কোনটা ভুল ইত্যাদি স্পেসিফিক হয় মডার্নিজম কনসেপ্ট। তাহলে হোয়াট ইজ পোস্ট মডার্নিজম ইন লিটারেচার? দেখো না, আমি একটা এক্সাম্পল দিই।
তোমরা তো সবাই মাইকেল মধুসূদন দত্তের নাম জানো। উনি একটা লিটারেচার লাগলো, তার নাম কি না, মেঘনাদ বধ কাব্য। কাব্য, এই কাব্যে উনি কি করলেন, যে কন্টেম্পোরারি গুড ব্যাড, যে কন্টেম্পোরারি সাদা কালোর ভিত্তিতে যে রামায়ণের প্রবাহমান ধরে চলে আসা চলতি ধ্যান ধারণা, তার থেকে উনি দ্যাট ওয়াজ দ্য মডার্নিজম, সেই চিন্তাধারাটা থেকে উনি বেরিয়ে এলেন। এই মডার্নিজমের চিন্তাধারায় কি থাকে, গুড ব্যাড, যে একটা মূল্যবোধ, ভালো মন্দ, ট্রু ফলস, অ্যাবসলিউট ট্রু, ওইটাই সত্যি, ওইটাই ঠিক, রাম ইজ দ্য গ্রেট, এই চিন্তাধারাটা থেকে উনি বেরিয়ে এলেন। বেরিয়ে এলেন কিসের মাধ্যমে, না ওনার লেখা বা লেখনির মাধ্যমে। উনি লিখলেন মেঘনাদ বধ কাব্য। মেঘনাদে কে হিরো, না ইন্দ্রজিৎ হিরো। ইন্দ্রজিৎ বা মেঘনাদ, রাবণ পুত্র ইন্দ্রজিৎ হিরো, সেই সুপার হিরো, সেই বীর, সেই প্রাজ্ঞ এবং যথেষ্ট শক্তিশালী, এবং তার যে চিন্তাধারা যথেষ্ট পরিমাণে পৃথিবীতে সমাদৃত, স্টিল সমাদৃত। যে ওনার যে এপিক লিটারেচারের চলতি ধারণা, গুড ব্যাড, ভালো মন্দ, যে অ্যাবসলিউট ভালো, ওইটাই রাম হচ্ছে অ্যাবসলিউট সুপার পাওয়ার, অ্যাবসলিউট গুড পিপল, অ্যাবসলিউট মানে অনেস্টি, তার বাইরে থেকে বেরিয়ে এসেও কিন্তু ইন্দ্রজিৎকে এস্টাবলিশ করতে পারলেন। এই যে চিন্তাধারা, এটা তো ফিলসফি, বেসিক্যালি তো এটার পিছনে একটা ফিলসফি আছে। এই মেঘনাদ নামটার ভেতরে একটা দর্শন বা ফিলসফি আছে। এই যে বেরিয়ে এসে অধুনা বা কন্টেম্পোরারি চিন্তাধারা থেকে এক ধাপ প্লাস হয়ে গিয়ে এক ধাপ এগিয়ে গিয়ে যে চিন্তাধারা, তাকে বলা হচ্ছে পোস্ট মডার্নিজম। যদিও আমি বাংলার জগতে উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম, কারণ আইডিয়া অ্যান্ড চিন্তাধারা পরিষ্কার হওয়া প্রয়োজন। এটা শুরু হয়েছিল কিন্তু পশ্চিম জগতে। আমি আর একটা ছোট উদাহরণ দিই। তোমরা জানো ফাইন আর্টসের মানুষেরা ছবি আগেকার দিনে একদম প্রথমে রাজা মহারাজারা পেন্টার পুষে রাখতেন। পেন্টাররা কি করতো, রাজা মহারাজাদের টোটো ছবি বানাতো, টোটো কপি অফ এ কপি, মানে টোটো ছবি বানাতো না, তাকে কি বলতো, পোর্ট্রেট বানাতো, কপি অফ এ কপি। এই যে চিন্তাধারাটা ছিল, এই কপি অফ এ কপি, একে বলে ফিলসফির ভাষায় সাইমুলাক্রাম। ওকে, টোটো কপি বানানো। পরবর্তীকালে এইরকম প্রতিচ্ছবি বা কপি টু কপি বানানোর আর্ট শিল্পীদের ভেতরে প্রবণতা কমে গেল। এই কিছু শিল্পী ওই টোটো প্রকৃতির রিপ্রেজেন্টেশনের বাইরে বেরিয়ে এলেন। ছবি অর্থযুক্ত ছবি বা নিজের মতো করে নিজের চিন্তা দর্শন দিয়ে ছবি বানানোর চেষ্টা করলেন। সেই প্রসঙ্গে একটা গল্প বলি। প্রথমে কিন্তু পোশাক পরিচ্ছদ ছাড়া নারী মূর্তির ছবি আঁকা হতো না। যে শিল্পীরা প্রথম বানিয়েছিলেন ফরাসি দেশে, তার কিন্তু বিচার সভা হয়েছিল। বিচার সভায় একজন বিচারক সেই নারী মূর্তির একটি পায়ে একটি মোজা পরিয়ে দিয়েছিলেন, তুলি দিয়ে, রং দিয়ে। তা কেন না, ওই যে উনি যে পোস্ট মডার্নিজম, কন্টেম্পোরারি যে পেন্টিং, তার ধারণা থেকে বেরিয়ে যে নারী মূর্তি, পোশাকহীন নারী মূর্তি তৈরি করেছিলেন নেচারের প্রতিচ্ছবি হিসেবে, সেটা তখনকার দিনে চল ছিল না। সে প্রচলিত ধ্যান ধারণার থেকে, যে নিজের চিন্তা অ্যাবসলিউট গুড বা ব্যাড থেকে, ওটা ব্যাড, ওটা মন্দ, ওভাবে তো অ্যাবসলিউট গুড ব্যাড কিছু হয় না। এই যে কিছু হয় না চিন্তাধারা, সেই চিন্তাধারাটাই কিন্তু পোস্ট মডার্নিজম। আশা করি পোস্ট মডার্নিজমের কোর ইডিওলজি আমি বোঝাতে পারলাম। পোস্ট মডার্নিজমের জন্ম কিন্তু লিটারেচার থেকে অ্যান্ড ফাইন আর্টসের জগৎ থেকে। এটা মূল, এর উৎস কোথায়, এ কি করে, ইটস আ রিজেকশন অফ মডার্নিজম। যা আছে সেটাকে পছন্দ নয়, ইট ইজ দ্য রিজেকশন অফ মডার্নিজম। চলতি ধ্যান ধারণার বাইরে বেরোনো, সময়ের ধ্যান ধারণাকে যে ধ্যান ধারণা, তার বাইরে বেরোনো, দ্যাট ইজ দ্য মডার্নিজম, পোস্ট মডার্নিজম। মডার্নিজমের থেকেও আগে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ পোস্ট মডার্নিজম। ওকে, দেন এর কতগুলি বৈশিষ্ট্য আছে, সেগুলি আমি একটু বলে দিই। এটা বেসিক্যালি ওয়েস্টার্ন ফিলসফি, অ্যান্ড আমি বলেছি ওয়েস্টার্ন ফিলসফি সারা পৃথিবীর শিল্প, সাহিত্যে, স্থাপত্যে, ভাস্কর্যে, ইভেন ইন আর্কিটেকচার, বিল্ডিং আর্কিটেকচারে
এর কিন্তু প্রতিফলন আছে। রাদার্স ফ্রেঞ্চ স্কুল অফ থট এর হাত ধরে প্রকাশ ঘটে। দেন এর তৃতীয় বৈশিষ্ট্যে যদি আমরা যাই, এটা কিরকম না, এটা কিরকম না, এ কিন্তু অ্যাবসলিউট বাইনারি থিঙ্কিং থেকে বেরিয়ে এসেছে। অ্যাবসলিউট বাইনারি থিঙ্কিং কি? অ্যাবসলিউট বাইনারি থিঙ্কিং, অ্যাবসলিউট বাইনারি থিঙ্কিং এর বাইরে এই অ্যাবসলিউট বাইনারি থিঙ্কিং কে এরা অপোজ করে। ইটস এ অপোজিশন, it's a opposite philosophy of absolute binary thinking. Absolute binary thinking মানে কি? বাইনারি মানে কি? দুটো জিনিস থাকে, ইয়েস অর নো, গুড অর ব্যাড, সাদা আর কালো, রাম অ্যান্ড রাবণ। আমি এপিকের উদাহরণ দিই, একজন হচ্ছে ইভিল, একজন হচ্ছে গুড, একজন হচ্ছে এক্সাম্পল অফ সাদা অ্যান্ড আরেকজন হচ্ছে এক্সাম্পল অফ কালো। এরকম যে বাইনারি সিস্টেম, যে বাইনারি চিন্তাধারা, যে অ্যাবসলিউট ভালো মন্দের মূল্যবোধ, সেটার এর বাইরে, সেই চিন্তাধারার বাইরে। কিভাবে বাইরে? আমরা আরো অনেক উদাহরণ দেখব, সেটা আমরা আসছি। আর এই ফিলসফির আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? দেখো, আমরা অত ডিটেলসে ফিলসফি পড়তে পারবো না, কারণ আমরা ফিলসফি স্টুডেন্ট নই। হু আর ইন্টারেস্টেড তারা ভবিষ্যৎ জীবনে পড়ে নিতে পারবে। আমরা শুধু কোর ইডিওলজিটা জেনে নেব। এখানে কি দেয়ার ইজ নো অ্যাবসলিউট ট্রুথ। কোনো জিনিসটাই যে একেবারে সঠিক এমনটা নয়, সব জিনিসটা পারসেপশন ইন্ডিভিজুয়ালের উপর নির্ভর করে। উদাহরণ দেব একটু পরে। দেয়ার ইজ নো অ্যাবসলিউট ট্রুথ, নো অ্যাবসলিউট ট্রুথ। কোনো জিনিসটা অ্যাবসলিউট নয়, এটা উদাহরণ একটা দেওয়ার চেষ্টা করি। কোনো জিনিসটা অ্যাবসলিউট নয় কিরকম না, ধরো একজন বাচ্চা, সে যখন তার গ্রামের স্কুলে পড়তো, তার মনে হতো তার গ্রামের স্কুলটাই সবচেয়ে বড়। ছোট মানুষের এই মনে হওয়াটার ভিতরে কোনো ভুল নেই, এটাকে মিথ্যে প্রমাণ করা কখনোই সম্ভব নয়। সেই মানুষটি যখন মহানগরে এলো, স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে ইউনিভার্সিটি এলো, অনেক পরিধি দেখলো, বড় পরিধি দেখলো, তখন মনে হলো আমার ক্যালকাটা ইউনিভার্সিটি সবচেয়ে বড় ইউনিভার্সিটি। এতেও কিন্তু কোনো ভুল নেই। অ্যাবসলিউট রং বা অ্যাবসলিউট রাইট বলে কিছু হয় না। সে যখন ক্যালিফোর্নিয়া গেল অ্যান্ড আরো বড় ইউনিভার্সিটিতে গেল, সে মনে করলো আচ্ছা এই আগেরগুলো আমার একটি ছোট ছোট ইনস্টিটিউশন ছিল, পরিধি ছোট ছিল, এটা অনেক বড় ইনস্টিটিউশন। এই যে চিন্তা দর্শন, কোনোটাই ঠিক বা কোনোটাই অ্যাবসলিউট ভুল নয়। সব জিনিস ডিপেন্ড অন পারপাস, অবজেক্টিভ, এক্সপ্লেনেশন। ওকে, এই চিন্তাধারাটা কোনোটাই অ্যাবসলিউট, রাম ইজ নট অ্যাবসলিউটলি কারেক্ট ইন অল অ্যাসপেক্ট। কৃষ্ণ, আমি উদাহরণ দিচ্ছি এপিক লিটারেচার থেকে, কেউ কখনো ভুলেও মনে করো না এগুলি ধর্মীয় উদাহরণ। এপিক লিটারেচার। আর কৃষ্ণ ইজ দ্য সুপার পাওয়ার, এটাও কোনো অ্যাবসলিউট ট্রুথ নয়। ওকে, অর্জুন পৃথিবীর সেরা ধনুর্ধর, এটাও অ্যাবসলিউট ট্রুথ নয়। কি হলে কি হতো, কন্ডিশন চেঞ্জ হলে অনেক জিনিস পাল্টে যেতে পারতো। তাহলে এই চিন্তাধারায় কোনোটাই কিন্তু অ্যাবসলিউট ট্রুথ নয়। এগুলি কিভাবে জিওগ্রাফির জগতের সঙ্গে যোগ আছে সেগুলি আমরা পরে পরে আসছি। তাহলে আমরা পোস্ট মডার্নিজম চিন্তাধারাটা আশা করি বোঝাতে পারলাম। এটা কিন্তু লিটারেচারের জগতে, দেন আর্টের জগতে, দেন আর্কিটেকচারের জগতে, বিল্ডিং স্ট্রাকচারের, বিল্ডিং প্যাটার্ন ইত্যাদির জগতে, এবং আলটিমেটলি সমস্ত সোশ্যাল সায়েন্সে বা হিস্ট্রি, সাইকোলজি, সোশিয়োলজি এবং জিওগ্রাফি সবার জগতে ধীরে ধীরে প্রবেশ করলো। এর আর একটা বৈশিষ্ট্য আমার না বললে হবে না, এটা কিন্তু যে চিন্তাধারা আছে না আমাদের, যে বর্ণনামূলক বা মেটা ন্যারেটিভ, আমরা কথাটা খুব বলি, মেটা ন্যারেটিভ চিন্তাধারা, সেই মেটা ন্যারেটিভ চিন্তাধারার এটা উল্টো। এটা মেটা ন্যারেটিভ যে চিন্তাধারা, কিরকম মেটা ন্যারেটিভ চিন্তাধারা কিরকম একটু বলার চেষ্টা করি। মেটা ন্যারেটিভ, ন্যারেশন মানে বর্ণনা, মেটা ন্যারেটিভ মানে কি, ভালো এই বলি না, এই ছেলেটি শান্তশিষ্ট, এর হাতে পায়ে চঞ্চল কম, এ লক্ষ্মী ছেলে, দ্যাট ন্যারেটিভ ইজ এ মেটা ন্যারেটিভ। আমি বলেছি যে গার্লসরা সন্ধ্যের পরে বাইরে ঘুরবে না, এই চিন্তাধারাটা হচ্ছে মেটা ন্যারেটিভ। সোসাইটিতে জেন্ডার রিলেটেড, এথনিক রিলেটেড, এথনিসিটি রিলেটেড, কাস্টম রিলেটেড যে সমস্ত চিন্তাধারা প্রচলিত আছে, সেটাকে বলে মেটা ন্যারেটিভ চিন্তাধারা বা মেটা ন্যারেটিভ বিশ্লেষণ।
সেই মেটা ন্যারেটিভ ইডিওলজিতে এরা বিশ্বাস করে না। তাহলে এরা কিসে বিশ্বাস করে পোস্ট মডার্নিজম? আশা করি মেঘনাদ বধ কাব্যের উদাহরণে বুঝতে পেরে গেছো। এক্সট্রিম সেলফ রিল্যাক্সিভিটি, এক্সট্রিম সেলফ, যথেষ্ট পরিমাণে স্বাধীনতা, এক্সট্রিম সেলফ রিল্যাক্সিভিটি, এরা এক্সট্রিম সেলফ রিল্যাক্সিভিটিতে বিশ্বাস করে। সমস্ত জিনিসে ভাববার, চিন্তা দর্শনের ক্ষেত্রে, সমস্ত ঘটনার এক্সপ্লেনেশনের ক্ষেত্রে চিন্তা দর্শনের স্বাধীনতা। এরা আর কিসে বিশ্বাস করে? এরা আর কিসে বিশ্বাস করে? এরা আয়রনি অ্যান্ড আয়রনিতে বিশ্বাস করে। অ্যান্ড কিসে বিশ্বাস করে জানো? যে আমরা বলি না প্যারোডি, প্যারোডিতে বিশ্বাস করে। আয়রনি কোন সামাজিক ঘটনা, প্যারোডি কথাটার মানে কি না, প্যারোডি কথাটার মানে কি প্রচলিত কোনো ঘটনা, সেই ঘটনাটা হয়তো সমাজে খুব সমাদৃত, সমাজের বেশিরভাগ মানুষ সেটাকে গ্রহণ করেছে, কিন্তু কোনো একটা গ্রুপ অফ মানুষের বা কোনো একটা ইন্ডিভিজুয়ালের সেটার মনে হলো এটা ফান, এটা হাসির বিষয়, সে ব্যাপারে স্বাধীনতা আছে। এই ব্যাপারেও আমি অন্যের লিটারেচার থেকে উদাহরণ দিই। মাইকেলের একটা রম্য রচনা আছে বুড়ো শার্লিকের ঘাড়ের রূপ। দেখবে না কিরকম সমাজের যে প্রচলিত নিয়ম রীতিগুলি কিরকম হাসাহাসি করছেন, সেটা লেখার সাহায্যে ব্যাখ্যা করছেন। দ্যাট ইজ দ্য প্যারোডি। অ্যান্ড আইরনি, যে আমরা যে প্রচলিত, আবার না আইরনিক্যালি ইউজড, মানে দত্তার্থক, ব্যঙ্গার্থক, এই যে কোনো ঘটনা কারো কাছে মনে হচ্ছে ভীষণভাবে ট্রু, ভীষণভাবে অর্থযুক্ত, কোনো ইন্ডিভিজুয়ালের কাছে সেম ঘটনা, সেম ইনসিডেন্ট কোনো মানুষের ক্ষেত্রে খুব হাস্যকর বা দত্তার্থ। এক্সট্রিম ব্যক্তি স্বাধীনতা এবং এক্সট্রিম রিল্যাক্সিভিটি, সমস্ত রকমের বাঁধন নিয়মের বাইরে যাওয়ার, চিন্তা জগতে বাঁধন নিয়মের বাইরে যাওয়ার যে স্বাধীনতা, দ্যাট ইজ দ্য পোস্ট মডার্নিজম। সেটা রিফ্লেক্টেড হবে লেখাতে, চিন্তাতে, কালচারে, সাহিত্যে। ওকে, আর এটা তো আমি বলেছি, এটা হচ্ছে মানে যে কন্ট্রাস্টিং, যে বাইনারি সিস্টেম সেটাকে পছন্দ করে না, তার বাইরে। আর এটা কিন্তু স্কেপটিজমও অনেকে বলছে। আচ্ছা, স্কেপটিজম কথাটার মানে খুঁতখুঁতে, স্কেপটিক মানে কি বলবো, সন্দেহবাদী, এরকম না, এরকম সাধারণ অর্থে স্কেপটিক কথাটা ব্যবহার করে থাকি। স্কেপটিক কথাটা নাস্তিক অর্থ ব্যবহার করা হয়। স্কেপটিসিজম, নাস্তিক অর্থ কথাটা ব্যবহার করা হয়, বাট এখানে এটার আসল অর্থগত, শব্দগত অর্থ না হলেও ওর আভ্যন্তরীণ অর্থে আমাদেরকে যেতে হবে। স্কেপটিজম কথাটার মানে হচ্ছে যারা, পোস্ট মডার্নিজমের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা কিরকম, যারা এক্সিস্টিং যে প্রোগ্রেস, এক্সিস্টিং অবজেক্টিভিটি অফ সোসাইটি, এক্সিস্টিং রুলস রেগুলেশন, যে এক্সিস্টিং ন্যারেটিভস, এক্সিস্টিং মেটা ন্যারেটিভস, এগুলোকে এরা বিশ্লেষণী দৃষ্টিভঙ্গিতে দেখে, এগুলি তাদের কাছে সবসময় গ্রহণীয় নয়। এই চিন্তাধারাটাকে বলছে এরা স্কেপটিজমে বিশ্বাস করে। এরা কি করে না, পোস্ট মডার্নিজম কি করে, যে টেক্সট আছে, সেই টেক্সটটাকে ওরা তার চিন্তা দর্শন, তার আইডিওলজি, তার অ্যানালিসিস দিয়ে ব্যাখ্যা করে। এরা কিন্তু স্কেপটিজম মানে যে প্রচলিত চিন্তাধারা সেটার প্রতি এরা আস্থাবান নয়, সেটার অন্য রূপে তারা বিশ্লেষণ করে। ওকে, দিস ইজ দ্য বেসিক নেচার অফ দ্য পোস্ট মডার্নিজম। তাহলে পোস্ট মডার্নিজমের বৈশিষ্ট্যগুলি আমরা বুঝতে পারলাম। এর তিনটে, পোস্ট মডার্নিজমকে আমরা যদি অ্যাপ্রোচেস অফ পোস্ট মডার্নিজম দেখি, সেটা তিনটে সেগমেন্টে ভাগ করা যায়। অ্যাপ্রোচেস অফ পোস্ট মডার্নিজম, আমি আর পুরোটা লিখছি না, তিনটে অ্যাপ্রোচে ভাগ করা যায়। এগুলি তো সাইকোলজি অ্যান্ড ফিলসফি মানুষজন ব্যবহার করে, এর অনেকভাবে ব্যাখ্যা হয়, আমরা সবচেয়ে সরল ব্যাখ্যা নিচ্ছে। একটা হচ্ছে হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ, সেকেন্ডটা হচ্ছে স্টাইলিস্টিক অ্যাপ্রোচ, and third one is the theoretical.
হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ডের পর যদি সারা পৃথিবীতে যদি দেখো, মানে হিটলারের গণহত্যা বা হলোকস্ট, মানে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ইত্যাদি প্রেক্ষাপটে চলতি ধারণা, ট্রু ফলস, ভুল ঠিকের ধারণার একটা পরিবর্তন ঘটে। ওই যে বাইনারি সিস্টেম যে বললাম, ওই যে আগের চিন্তাধারাটার কথা বললাম, জাস্টাপোজ, এই চিন্তাধারাটার থেকে বেরিয়ে এলো। দ্যাট ইজ দ্য হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ। স্টাইলিস্টিক অ্যাপ্রোচ কি? স্টাইল যে এটা আর্ট, কালচার, শিল্পর জগতে, ইভেন আমি আগে যে সমস্ত বিষয়ে ফিল্ম বা সিনেমা বানানো হতো, এখন সেসব বিষয় থেকে অন্য অদ্ভুত বিষয়ে চলচ্চিত্র বানানো হচ্ছে, যেটা কন্টেম্পোরারি সমাজ সংসারের একটু অন্য রকম ব্যাখ্যা, কন্টেম্পোরারি সময় থেকে বেরিয়ে ব্যাখ্যা। দ্যাট ইজ দ্য স্টাইলিস্টিক অ্যাপ্রোচ। ওকে, অ্যান্ড এখানে আমি একটা কথা বলে রাখি, এই স্টাইলিস্টিক অ্যাপ্রোচের কথা বলার থেকে ফ্যাশনের জগতে, ফুডের জগতে, এভরিথিং, এগুলি কিন্তু স্টাইলিস্টিক অ্যাপ্রোচ। থিওরিটিক্যাল অ্যাপ্রোচ না, আমরা তত্ত্বগতভাবে যে সমস্ত বিষয়গুলি পড়ি, তাতে যে বাইনারি সিস্টেম, তাতে যে অ্যাবসলিউট ট্রু ফলসের ধারণা, তার ভিত্তিতে আমার বিষয়টিকে ব্যাখ্যা করা। বেসিক্যালি তিনটে অ্যাপ্রোচে আমরা কিন্তু পোস্ট মডার্নিজমকে পড়ে থাকি। ওকে, আচ্ছা, পোস্ট মডার্নিজমের আরো আমি বলি, এটার সেকেন্ড হাফ অফ 1980-85 সালে এটার ক্রমশ বিকাশ লাভ করতে শুরু করে এবং ধীরে ধীরে যথেষ্ট পপুলার হয়। আমি তিনজন ভদ্রলোকের নাম বলবো, একজনের তো বলেই দিয়েছি, লিওটার্ড ফ্রেঞ্চ ছিলেন। দ্বিতীয় জনের নাম Baudrillard and Janssen। এদের তিনজন, এটা 1934-এ, এর 2024 to most probably 2007 most probably, and so on। এর তো আমি বলে দিয়েছি 1979-এ থিওরি। এই তিনজনের হাত ধরে এটি খুব জনপ্রিয় হয়, প্রচুর মানুষ এটিকে সাপোর্ট করে। পোস্ট মডার্নিজম, আজকের আধুনিক চিন্তাধারা কিন্তু পোস্ট মডার্নিজমের চিন্তাধারা। আর পোস্ট মডার্নিজমের ক্ষেত্রে আমি একটা কথা বলি, দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ পোস্ট মডার্নিজমের ক্ষেত্রে। একটা হচ্ছে হাইপার রিয়ালিটি। হোয়াট ইজ হাইপার রিয়ালিটি? এটা খুব মজার বিষয় বলে আমি বলে রাখি। হাইপার রিয়ালিটি একটা হচ্ছে হাইপার রিয়ালিটি। হাইপার রিয়ালিটিটা কি? রিয়ালিটি হচ্ছে টোটো বাস্তব, যা যা বাস্তবে আছে সেই বাস্তবটার উপস্থাপনা হচ্ছে হাইপার রিয়ালিটি। কিন্তু যখন আমরা সিনেমা দেখি, টিভি দেখি, কোনো অনুষ্ঠান দেখি, নাটক দেখি, তার বিষয়বস্তু বাস্তব থেকে নেওয়া, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। কিন্তু ওটা হাইপার কেন রিয়ালিটিটা? না, ওটা কিছু অতিরঞ্জন ঘটনা প্রবাহে বাস্তবটাকে অদ্ভুতভাবে উপস্থাপনা করা হয়। কিরকম? যে দেখে সে কি হয়, ইনএবল কিসের জন্য? টু কনসাসনেস, টু ডিস্টিংগুইশ দ্য রিয়ালিটি ফ্রম দ্য ফ্যান্টাসি। এই যে যখন তোমার টিভিতে, সিনেমা হলে কিছু দেখছো, দ্যাট ইজ আ পার্ট অফ ফ্যান্টাসি। তো হিউম্যান বিং কখনো এমন কনসাসনেস এসে যায়, সে কি করতে পারে না, আলাদা করতে পারে না রিয়ালিটির সঙ্গে ফ্যান্টাসি। তাহলে এই যে এখন চারিপাশে আমাদের দিকে পৃথিবী সব হাইপার রিয়াল। মিডিয়া অনেক খবর দেখায়, সেটা তোমার চোখের সামনে ঘটছে না, মিডিয়ার থ্রুতে উপস্থাপিত হচ্ছে। নিজের চোখের সামনে ঘটনা ঘটলে কি তার রিয়াকশন হতো সেটা আমরা জানি না, থ্রু মিডিয়া। এবং থ্রু মিডিয়া, টিভি, সিনেমা, ইভেন যদি বলি ইনফরমেশন টেকনোলজি, দ্যাট ইজ সাইবারনেটিক্স। ইনফরমেশন টেকনোলজি, বিভিন্ন ওই ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপস অ্যান্ড অনেক নেটফ্লিক্স, অনেক অপশন এখন মানুষের কাছে আছে। এরা কি করে? রিয়ালিটির উপস্থাপনা করে, বাট নট টোটো রিয়ালিটি, ইট ইজ দ্য হাইপার রিয়ালিটি। তোমার চোখের সামনে ঘটনাটা ঘটছে না। তাহলে এই হাইপার রিয়ালিটি যখন উপস্থাপনা হয়, আমরা কোনো ঘটনা দেখি,
তার বিভিন্ন ব্যাখ্যা শুনি, নিজের মতো করে মতামত গড়ে তুলি এবং সে সম্পর্কে পারসেপশন গড়ে ওঠে। তাহলে এই পোস্ট মডার্নিজম কি করে, আজকের পৃথিবীতে সাইবারনেটিক্স এন্ড হাইপার রিয়েলিটি এই দুটো কথা খুব গুরুত্বপূর্ণ। আমাদের যে চিন্তা দর্শন বা পোস্ট মডার্নিজম ফিলসফারদের চিন্তা দর্শন, সে কিন্তু হাইপারনেটিক্স এন্ড সাইবারনেটিক্স এন্ড হাইপার রিয়েলিটি দ্বারা পরিচালিত। এ কি করে, ফ্যান্টাসি এন্ড রিয়েল ওয়ার্ল্ডের ভিতরে ডিস্টিংগুইশ করা যায় না, তাহলে ওটা কখনো কখনো মার্জ হয়ে যায়। এবং মার্জ হওয়ার রিফ্লেকশন কোথায় দেখা যায় না, সমাজে, সভ্যতাতে, সোশ্যাল লাইফে। সেটার রিফ্লেকশনটা কি করে না, মডার্নিজমকে ছাড়িয়ে এক ধাপ এগিয়ে যায়। দ্যাট ইজ কল্ড দ্য পোস্ট মডার্নিজম। আমি আশা করি মূল চিন্তাধারা তোমাদের বোঝাতে পারলাম। এরপর জিওগ্রাফির জগতে কি করে এলো। জিওগ্রাফির জগতে পোস্ট মডার্নিজমকে তিনটে অ্যাসপেক্টে ব্যবহার করছে। ডিয়ার বলে একজন ভদ্রলোক ছিলেন, তার ডাব্লিউ ডিয়ার বলে ওনাকে জানেন। ডিয়ার বলে একজন ভদ্রলোক ছিলেন, 1986-এ প্রথম জিওগ্রাফির জগতে পোস্ট মডার্নিজমের কথা বলেন। তার মত অনুযায়ী জিওগ্রাফিতে পোস্ট মডার্নিজম তিনটা অ্যাসপেক্টের উপর নির্ভর করে। ফার্স্ট অ্যাসপেক্ট জিওগ্রাফিতে পোস্ট মডার্নিজম। ওকে, দেন আমরা জিওগ্রাফাররাও সময়ের বাইরে বেরিয়ে বা গতানুগতিক চিন্তাধারার বাইরে বেরিয়ে যে হটকে চিন্তা করছি, সেটা আমার জিওগ্রাফির জগতে পোস্ট মডার্নিজম। ডিয়ার বলে ভদ্রলোক প্রথম করেছিলেন, তিনি বললেন পোস্ট মডার্নিজম ইন স্টাইল, পোস্ট মডার্নিজম ইন স্টাইল, ইন মেথড। ভূগোলের পদ্ধতিতে আমরা পোস্ট মডার্নিজম পড়বো। অ্যান্ড পোস্ট মডার্নিজম ইপো হচ্ছে টাইম, জিওলজিক্যাল টাইম স্কেলে পড়েছিলেন। একটা হচ্ছে স্টাইল, ধরনে, পদ্ধতিতে এবং টাইমে। এই তিনটে ভাবে আমরা জিওগ্রাফিতে পোস্ট মডার্নিজম পড়বো। স্টাইল, কোনো জিনিস অ্যাবসলিউট গুড বা ব্যাড নয়। যখন আমরা কালচারাল স্টাডি বা কালচারাল জিওগ্রাফি, এথনো জিওগ্রাফি, হিস্টোরিক্যাল জিওগ্রাফি পড়বো, তখন অ্যাবসলিউট ভালো বা মন্দ, আমি অনেকদিন আগেই বলেছিলাম পড়াবার সময়, কালচার ইজ এ ভ্যালু ফ্রি। মন্দ সংস্কৃতি কখনো হয় না, সেটা কারো পছন্দ বা অপছন্দ হতে পারে, দ্যাটস ডিফারেন্ট। Culture is a culture, it's a value free, it's a learned behavior. That cultural geography, ethnogeography, historical geography, political geography, all are related to the style of postmodernism. Every geographer and each individual and every student of geography, they have every right to explain their subject and explain their philosophy out of box, or thinking out of box. Okay, এই মডার্নিজমের চিন্তাধারার বাইরে বেরিয়ে যে কোনো পদ্ধতিতে চিন্তাধারা নিতে পারেন। সেকেন্ডটা হচ্ছে মেথডোলজি। তোমরা যারা থট পড়েছো, জিওগ্রাফির একটা মেথডোলজিক্যাল এভলিউশন আছে। ডিটারমিনিজম, দেন পসিবিলিজম, দেন নিও ডিটারমিনিজম, then positivism, then quantitative revolution, then behavioralism, then Marxist approach radicalism, then structuralism, then systematic approach, then structuralism, then modernism. End of structuralism is the modernism. Then postmodernism. Okay, postmodernism के केउ बोलছে new structuralism, কেউ বলছে মডিফাইড স্ট্রাকচারালিজম, কেউ বলছেন মার্কসিস্ট স্ট্রাকচারালিজম। আমরা অত জটিলতায় যাব না। এই যে মেথড, অতগুলি যে কথা বললাম, ওগুলি জিওগ্রাফির বিভিন্ন সময়ের বিভিন্ন মেথড। পোস্ট মডার্নিজমও ওই আগের মেথডগুলোকে নাকচ করে দিচ্ছে এবং সে নতুন মেথডোলজি অ্যাপ্লাই করছে, দ্যাট ইজ দ্য পোস্ট মডার্নিজম। মানে এমন নয় যে রিজিওনাল জিওগ্রাফির ক্ষেত্রে কোরোলজির মেথডোলজি নিতে হবে, সেটা কোনো বাধ্যবাধকতা নেই। ইন্ডিভিজুয়াল রিসার্চার, ইন্ডিভিজুয়াল জিওগ্রাফার নিজের লিবার্টি, এটাতে মানে ফ্লেক্সিবিলিটি আর লিবার্টি এর শেষ কথা, তার অপশন অনুযায়ী সে মেথডোলজি চুজ করতে পারে। দ্যাট ইজ দ্য মেথড অফ পোস্ট মডার্নিজম ইন জিওগ্রাফি। পূর্ব মেথডগুলি ইভেন স্ট্রাকচারালিজমকে খানিকটা নিচ্ছে, তাকে নাম দিচ্ছে নিও স্ট্রাকচারালিজম। আগের মেথডগুলো ধরে ভূগোল পঠন পাঠনকে এগিয়ে নিয়ে যাবে না। দ্যাট থিঙ্কিং ইজ দ্য পোস্ট মডার্নিজম। ইপো হচ্ছে টাইম, জিওগ্রাফিতে স্পেস অ্যান্ড টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা জিওগ্রাফি পড়ার সময় স্পেশাল স্কেলটা কিভাবে ঠিক করব, স্পেশাল স্কেলটা টাইমের সঙ্গে কেমন কেমন ভাবে স্থির হবে। তোমরা তো জানো, এই যারা পোস্ট মডার্নিজম পড়ে, এমনি আমরা এটা জানি জিওগ্রাফি ইজ এ স্পেশাল সায়েন্স,
যারা পোস্ট মডার্নিজমের আদলে যখন জিওগ্রাফি পড়বো তখন বলছে স্পেস ইজ নট এ এমটি বক্স, এটা কোনো খালি কোনো বাক্স নয়, এটা এটা জিওগ্রাফিক্যাল স্পেস মানে নট অনলি ফিজিক্যাল স্পেস, ইটস এ কালচারাল প্লেস, ইটস এ সুপার ইম্পোজিশন অফ economic place, it's a relative space, absolute space, and এটা কমপ্লেক্স একটা স্ট্রাকচারে পরিণত হচ্ছে, দ্যাটস রিলেটেড টু দ্য টাইম। তো এইভাবে যে পঠন পাঠনের পদ্ধতি সেটাকে ডিয়ার তিনটে ভাগে ভাগ করছে, স্টাইল, মেথড অ্যান্ড ইপো। আর একজনের নাম না বললেই নয় যিনি পোস্ট মডার্নিজমকে জিওগ্রাফির হাত ধরে নিয়ে এসছেন, তার নাম হচ্ছে ডেভিড হার্ভে। ডেভিড হার্ভে ব্রিটিশ ছিলেন, তোমরা ডেভিড হার্ভের কথা সবাই জানো, ডেভিড হার্ভের পোস্ট মডার্নিজম। আচ্ছা, উনি কি বলছেন শোনো, ডেভিড হার্ভের পোস্ট মডার্নিজম। ডেভিড হার্ভের পোস্ট মডার্নিজম, ইনি কিন্তু অত্যন্ত আধুনিক মানুষ। তিনি আরবান জিওগ্রাফি, আরবান প্ল্যানিং, আগে তো তোমরা জানো যে রুরাল ল্যান্ড ইউজের মডেল হতো, আরবান ল্যান্ড ইউজের মডেল হতো, তোমরা কনসেন্ট্রিক রিং মডেলের কথা জানো, তারপরে নিউক্লি মডেল, হুমার-হার্ট মডেল, উলম্যান মডেল, দোজ আর দ্য আরবান মডেল, আরবান ল্যান্ড ইউজ মডেল। বাট আরবানাইজেশন ইজ এ ইটারনাল ফেনোমেনা। কবে স্টার্ট হয়েছিল আমরা জানি না, সেই মহেঞ্জোদারো হরপ্পার যুগ থেকে, এবং কবে শেষ হবে আমরা জানি না। ইভেন যীশু খ্রিস্টের জন্মের আগে 1600 মহাজনপদ ছিল। দ্যাট ওয়াজ দ্য মানে ফার্স্ট ইনফরমেশন পাওয়া যায় আরবানাইজেশন সম্পর্কে ইন্ডিয়ার। ওকে, দেন ডেভিড হার্ভে আরবানাইজেশন আর আরবান প্ল্যানিং সম্পর্কে বললেন ওই প্রথাগত মডেল মেনে কাজ হওয়ার দরকার নেই, আরবানাইজেশন অন্যভাবে হতে পারে বা নতুন মডেল ইমপ্লিমেন্টেড হতে পারে। এখন কি বলছে যে স্মার্ট সিটি মডেল, দিস ইজ দ্য থিঙ্কিং অফ পোস্ট মডার্নিজম। এই আরবানাইজেশনকে প্রথাগত মডেলের বাইরে যে আলোচনা, আউট অফ বক্স থিঙ্কিং, যে বলেছিলাম না অ্যাবসলিউট কিছু হয় না, তারা অ্যাবসলিউট ট্রুথে বিশ্বাস করে না, অ্যাবসলিউট ট্রুথের বাইরে বেরিয়ে এসে আরবানাইজেশনের ব্যাখ্যা দেন কিন্তু ডেভিড হার্ভে আরবান ল্যান্ড ইউজের। ইভেন মাইগ্রেশন, ধরো মাইগ্রেশন একটি জিওগ্রাফিক্যাল ঘটনা, সোশ্যাল জিওগ্রাফিতে খুব গুরুত্বপূর্ণ ঘটনা। ইন মাইগ্রেশনের হাজারো থিওরি আছে, স্টেপ মাইগ্রেশন, রিলোকেশন মাইগ্রেশন, হাজারো থিওরি পড়ানো হয়, পুল ফ্যাক্টর, পুশ ফ্যাক্টর, অল দিস থিংস। এবং কাউন্টার মাইগ্রেশনেরও অনেক থিওরি বা তত্ত্ব আছে। ধরো এখন 2021 আর 2020-তে আমার সারা পৃথিবী জুড়ে প্যান্ডামিক চলছে, মানুষ এরপরে নগরমুখী হতেও পারে, নাও পারে, ট্রেন্ড অফ আরবানাইজেশনে পরিবর্তন হতেও পারে, নাও পারে। তাহলে এই প্রথাগত ধারণার থেকে বেরিয়ে যদি কেউ আরবানাইজেশন আর মাইগ্রেশনকে ব্যাখ্যা করে নতুন ল্যান্ড ইউজের তত্ত্বে, প্রচলিত ধ্যান ধারণা অধুনা, মডার্নিজম মানে অধুনা, অধুনার থেকে বেরিয়ে এগিয়ে যায়, তাকে বলে পোস্ট মডার্নিজম। আশা করি জিওগ্রাফির জগতে পোস্ট মডার্নিজম আমি বোঝাতে পারলাম। সোশ্যাল জিওগ্রাফিতে, এথনো জিওগ্রাফিতে, কি বলে ট্রান্সপোর্ট জিওগ্রাফিতে মোড অফ ট্রান্সপোর্টেশন কত পাল্টে যায়, পোস্ট মডার্নিজমের গুরুত্ব আছে। আরো বেশি করে পোস্ট মডার্নিজমের গুরুত্ব আছে, বলছে জিওগ্রাফির তো স্পেশাল স্টাডি, এখন স্পেস আর টাইমকে মার্জ করে কিন্তু স্টাডি করা হয়। স্পেস যদি আমি বলি কলকাতা শহর ইন 1630, দ্যাট ইজ স্পেশাল অ্যাট্রিবিউটস অফ কলকাতা সিটি চেঞ্জ হয়ে যায়, কারণ টাইম ফ্রেমটা আলাদা হয়ে গেল। আমি যদি বলি দিল্লি সিটি ডিউরিং দ্য মুঘল এরা, তাহলে টাইম স্পেসটার সঙ্গে টাইমটার একটা অ্যাসোসিয়েশন আছে। তো পোস্ট মডার্নিজম চিন্তাধারা জিওগ্রাফির ক্ষেত্রে কি হয় না, স্পেস টাইম কম্প্রেশন বলছে। কি করে বাবা স্পেস টাইম কম্প্রেশন হবে, কি করে কম্প্রেস মানে কি হয়, কমে আসা চাপের জন্য কমে আসা। স্পেস টাইম কম্প্রেশন কিসের জন্য কমে যাবে না, সাইবারনেটিক্স এর জন্য কমে যাবে, ফ্লাইটের সুপার ফাস্ট ফ্লাইটের গতির জন্য কমে যাবে, সুপার ফাস্ট ট্রেনের গতির জন্য পৌঁছে যাবে। বিবেকানন্দ এখান থেকে মাদ্রাজ থেকে চিকাগো সিটি গেছিলেন, 3 মাস সময় লেগেছিল জাহাজে, এখন সময় লাগে 18 ঘন্টা। দিস ইজ দ্য কম্প্রেশন অফ স্পেস অ্যান্ড টাইম। ওকে, এখন তোমরা জানো যে গ্রিনিচ মিন টাইমকে স্ট্যান্ডার্ডাইজ টাইম ধরে টাইম জোন করলেও প্রজেকশনের ক্ষেত্রে কিন্তু গ্রিনিচকে 0 ডিগ্রি করে না, ইউটিএম প্রজেকশন জিওগ্রাফির লোকেরা ব্যবহার করছি। তাহলে গতানুগতিক চিন্তাধারা থেকে বেরিয়ে গেছি, দ্যাট ইজ দ্য পোস্ট মডার্নিজম। ওকে, স্পেস টাইম কম্প্রেশনের যে নতুন চিন্তাধারা
ডিউ টু সাইবারনেটিক্স। নট অনলি যে ফিজিক্যালি স্পেস টাইম ডিস্টেন্স কমবে তা নয়, থ্রু ইলেকট্রনিক মিডিয়া অ্যান্ড সাইবারনেটিক্স যে ডিস্টেন্স কমে আসছে সেটার ব্যাখ্যা কিন্তু পোস্ট মডার্নিজম দিয়ে থাকে। এতৎ সত্ত্ব বোঝাবার জন্য একটা সরল বাংলায় ব্যাখ্যা দিই। সমাজ ক্ষেত্রে, সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে তো পোস্ট মডার্নিজমের খুব ব্যবহার। পোস্ট মডার্নিজমের যদি সমাজ বিজ্ঞানের ব্যবহারের কথা ব্যাখ্যা করি, রবীন্দ্রনাথের কথায় আসি। রবীন্দ্রনাথ বাবু পেশায় তো জমিদার ছিলেন, বাবার জমিদারি ছিল, তো উনি কিন্তু জমির প্রজাস্বত্ব বিলি করেছিলেন জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার প্রায় 150 বছর আগে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেন প্রজাস্বত্ব বিলি করে দিচ্ছেন, জমির আর ভোগ করতে ইচ্ছুক নয়? তখন তার উত্তরে বলেছিল যে সিস্টেমটার ধ্বংসের আমি পদধ্বনি শুনতে পাই সেটা উনি আর পার্সু করতে রাজি নয়, তাই উনি প্রজাস্বত্ব বিলি করে দিয়েছিলেন। তো এই যে চিন্তাধারা, যে কন্টেম্পোরারি বা অধুনা মডার্ন থেকে বেরিয়ে এসে, মডার্ন চিন্তাধারা বেরিয়ে এসে আরো যে এগিয়ে যাওয়ার যে চিন্তাধারা, সেই চিন্তাধারায় হচ্ছে পোস্ট মডার্নিজম। সোশ্যাল জিওগ্রাফির ক্ষেত্রে ডেভিড হার্ভে এবং ডিয়ার বলে ভদ্রলোক সূচনা করেন। ডিয়ারের ধারণা অনুযায়ী স্টাইল, মেথড অ্যান্ড ইপোক, ইজ দ্য টাইম। আর এনার ক্ষেত্রে আরবানাইজেশন অ্যান্ড মাইগ্রেশন, যিনি কি করেছিলেন স্পেস টাইম কম্প্রেশনে বিশ্বাস করতেন। থ্যাংক ইউ।